কক্ষ জুড়ে এক মুহূর্তের জন্য নেমে আসে তীব্র নিস্তব্ধতা। মনিটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রুশামলের কোনো সাড়া নেই। কক্ষ জুড়ে এক মুহূর্তের জন্য নেমে আসে তীব্র নিস্তব্ধতা। মনিটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রুশানল কোনো সাড়া দেয় না। সে জানেও না এই অন্ধকার রাতে, এই নিস্তব্ধ আইসিইউতে তার সবচেয়ে বড় শত্রু তার এত কাছে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি আরো একটু ঝুঁকে এলো রুশানালের দিকে। রুশানালের অচেতন শরীরটার প্রতিটি নিঃশ্বাস সে যেন গুনে ফেলতে চাইছে। ব্যক্তিটি আত্মতৃপ্তিপূর্ণ কণ্ঠে ফিসফিসিয়ে শোধালো, জানিস, আজকে তোর এখানে এইভাবে শুয়ে থাকার একদমই কথা ছিল না, কিন্তু তুই শুয়ে আছিস শুধু আমার কারণে। আমি যদি তোর গাড়ির ব্রেকটা নষ্ট করে না দিতাম, তুই তো দিব্যি বেঁচে থাকতিস। মানতেই হবে, কই মাছের প্রাণ তোর। একবার তো মরতে মরতে বেঁচে গেছিস, কিন্তু এবার আর না জাওয়াদ। এবার আর সেই সুযোগ তুই পাবি না। আমি তোকে সেই সুযোগটা আর দেব না। ব্যক্তিটি একটু থেমে ফের শুধালো, দেখেছিস কি সুন্দর খেলাটা খেললাম আমি। সবাই ভাববে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আসল সত্যটা ওটা অন্ধকারেই থেকে যাবে, ঠিক তোর আর আমার সম্পর্কের মতোই। ব্যক্তিটি এবার আস্তে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। সে আঙ্গুলের সাহায্যে নিজের কপাল চুলকে শান্ত গলায় শুধালো, তুই ঘুমা জাওয়াদ, অনেক লম্বা ঘুম। আসছি আমি, বেঁচে থাকলে আবার দেখা হবে। এরপর সে নিঃশব্দে পেছনে ফিরে আইসিইউর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে পা রাখার আগ মুহূর্তে একবার পেছনে তাকায়। তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো মায়াও নেই, আছে শুধু এক অদ্ভুত তৃপ্তি। পরেক্ষণে দরজাটা আস্তে করে বন্ধ হয়ে যায়। আইসিইউর ভেতরটা আবারও ডুবে গেল নিস্তব্ধতায়। মনিটরের টিক টিক শব্দের ভেতর দিয়ে লড়াই চালিয়ে যায় এক নিঃশ্বাস, জীবন আর মৃত্যুর মাঝখানে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে নিষ্ঠুরভাবে এগিয়ে চলে নিজের নিয়মে। দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে গেছে, অথচ এই দীর্ঘ সময়টার একটি বারের জন্যেও রুশানালের জ্ঞান ফেরেনি। দিন পাল্টাচ্ছে, রাত পাল্টাচ্ছে, হসপিটালের করিডোরের অসংখ্য রোগী এসেছে গেছে, কিন্তু আইসিইউর ওই নির্দিষ্ট বেডটাই শুয়ে থাকা ব্যক্তিটার অবস্থা একই রয়ে গেছে। রুশানাল এখনো আইসিইউতেই আছে। কেবিনে শিফট করার মতো অবস্থা বা স্থিতিশীল অবস্থা এখনো সে পৌঁছায়নি। শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে শুকালেও মাথার আঘাতটা ভয় ধরানো রকমের জটিল। মনিটরের স্ক্রিনে ওঠানামা করা গ্রাফগুলোই প্রতিনিয়ত বলে দিচ্ছে সে বেঁচে আছে, সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায়। নাইব এই এক মাসে নিজেকে একটুও ছাড় দেয়নি। ডাক্তার হিসাবে নয়, বন্ধু হিসাবে, ভাই হিসাবে যা যা সম্ভব সব করেছে। রুশানালের জন্য দিন রাত এক করে দিয়েছে ও। দেশি বিদেশি স্পেশালিস্টদের সঙ্গে কনসালটেশন, রিপোর্ট রিভিউ, মেডিসিন পরিবর্তন, কিছুই বাকি রাখেনি। তবুও অনিশ্চয়তার দেওয়ালটা ভাঙা যায়নি। চাইলেই নাইব রুশানলকে অন্য কোনো উন্নত হসপিটালে শিফট করতে পারত, কিন্তু ভয়টা অন্য জায়গায়। রুশানলের পরিচয়, অতীত, বর্তমান সবকিছু মিলিয়ে সে এখনো নিরাপদ নয়। কেউ চিনে ফেললে, কেউ সন্দেহ করলে বিপদ আরো বাড়বে। তাই সব ঝুঁকি নিজের কাঁধে নিয়ে নাইফ এখানেই আটকে আছে। মেহেবকে একবার বলেছিল নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার কথা। উন্নত চিকিৎসা, আধুনিক নিউরো ফ্যাসিলিটি সব সেখানে সম্ভব, কিন্তু মেহেব জানিয়ে দিয়েছে ওর মম যদি ঘুণ অক্ষরেও রুশানালের এই অবস্থার কথা জানতে পারে, সে অসুস্থ হয়ে পড়বে। সেই ঝুঁকিটা নেওয়ার সাহস নাইভ কিংবা মেহেব কারোরই হয়নি। এখন রাত প্রায় 11:30। এই মুহূর্তে নাইব আইসিইউর ভেতরে রুশানালের বেডের পাশে বসে আছে। ও চেয়ারে হেলান দিয়ে বসে একটা মেডিকেলের নোটবুক পড়ছে। চোখ দুটোই ক্লান্তিতে লালচে আভা জমেছে।
মাথাটাও কেমন ভারী হয়ে আছে। এই মুহূর্তে রিফ্রেশমেন্টের জন্য 1 কাপ ব্ল্যাক কফির প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। নাইম নাইব হাতের বইটা নামিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনের দিকে চোখ যেতেই ওর ভেতরটা আবারও ভারী হয়ে এলো। রুশানালের বিবর্ণ ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, এভাবে আর কতদিন? নাইবের কণ্ঠনালী চিরে বেরিয়ে আসে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস। ও রুশানালের থেকে চোখ সরিয়ে আইসিইউর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো। এমন সময় পেছন থেকে খুব ক্ষীণ একটা নড়াচড়ার শব্দ ভেসে এলো। নাইফ থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। নিজেকে সামলে ও পেছনে ফিরে তাকালো। রোশানালের চোখের পাতা সামান্য কাঁপছে। কিয়ৎক্ষণের মধ্যেই রোশানল ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ধূসর বাদামি চোখের দৃষ্টি ঝাপসা আর এলোমেলো। নিঃশ্বাসটা ওঠানামা করছে অনেক কষ্টে। ওর রক্তাভ ঠোঁট দুটো সামান্য নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। নাইভের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওর সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেল। ও দ্রুত বেডের কাছে ফিরে এসে বন্ধুর কাঁধে আলতো করে হাত রেখে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, ও মাই গড, তোর জ্ঞান ফিরে এসেছে রুশানাল। আমি তো বিলিভই করতে পারছি না। রুশানাল বেশ সময় নিয়ে আস্তে ধীরে নাইভের দিকে তাকালো। ও টানা কয়েক সেকেন্ড নাইভের দিকে তাকিয়েই থাকলো। অতঃপর খুব ক্ষীণ স্বরে ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো, নাইব। নাইবের বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখের কোণে অজান্তে জল জমে গেল। ও রুশানলকে আশ্বস্ত করে শুধালো, এই তো আমি রুশানাল, আমি এখানেই আছি, তোর পাশে। মধ্যরাত পেরিয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। কেবল মাঝে মধ্যে দূর থেকে গাড়ির ক্ষীণ শব্দ ভেসে আসে, আবার পরেক্ষণে সেটা মিলিয়ে যায় রাতের গভীর অন্ধকারে। মধু ব্যালকনির রকিং চেয়ারটায় হেলান দিয়ে বসে আছে, চোখের দৃষ্টি স্থির দূর আকাশের দিকে। আজ আকাশটা অদ্ভুত সুন্দর। রূপালী চাঁদটা পুরো আকাশের বুকে আলো ঢেলে দিয়েছে। চারিদিকে অজস্র তারা ঝিকিমিকি করছে। মনে হচ্ছে যেন কেউ আকাশ জুড়ে মুক্ত ছড়িয়ে দিয়েছে। এই সৌন্দর্যের মাঝেও মধুর ঠোঁটে ফুটে উঠল এক চিলতে বিষণ্ণ হাসি। ছোট্ট একটা জীবন, অথচ এই ছোট্ট জীবনের প্রতিটা ধাপে জমে আছে কত অভিযোগ, কত কষ্ট। মধু নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল। খুব ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে ও। তখনও মধু ঠিক বুঝতে পারেনি ও কি হারালো জীবন থেকে। বুঝতে শুরু করলো তখন, যখন ওর মামা মামির বাড়িতে বড় হতে লাগলো। মামা মামির সংসারে আশ্রয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা ভালোবাসার নয়, পেয়েছিল দায়িত্বের বোঝাতে। ছোট বয়সেই বুঝে গিয়েছিল মধু, এই সংসারে সে কেউ না। খাওয়া পড়া থেকে শুরু করে সব কিছুতেই ছিল অবহেলা আর তুচ্ছ-তাচ্ছিল্য। সকাল থেকে রাত অবধি ঘরের কাজ, বাইরের কাজ সব একা হাতেই ওকে সামলাতে হয়েছে। অথচ দিন শেষে শুনতে হয়েছে, এতটুকু কাজও ঠিক মতো পারিস না, তোকে দিয়ে হয় এটা কি? মরতে পারিস না তুই? বাপ মা তো মরেই বেঁচেছে, এখন হয়েছে আমার যত জ্বালা। কখনো নিজের জন্য কাঁদার সুযোগ পায়নি মধু, কারণ ওর কাঁধে ছিল ওর ছোট্ট বোনটার দায়িত্ব। টিউশন করে নিজের পাশাপাশি ছোট বোনটার পড়াশোনার খরচ চালিয়েছে মধু। অল্প কয়েকটা টাকা বাঁচাতে ওকে পুরো 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে আসতে হতো। তাছাড়া কত রাত মধু না ঘুমিয়ে পড়েছে, কতদিন না খেয়ে থেকেছে, তার হিসেব কেউ রাখেনি। মধু নিজেও রাখেনি। ও শুধু জানতো নিজের পাশাপাশি বোনটার ভবিষ্যৎও সেভ করতে হবে। সময় গড়িয়ে মধু যখন এইচএসসি পাশ করলো, তখন সেই সাফল্যের আনন্দটুকু উপভোগ করার সুযোগও পায়নি, কারণ সেই সময়টাতেই ওর জীবনে একটা ভয়ঙ্কর অধ্যায় কাটিয়েছে।
ওর মামি ভয়ানক রূপটা ওর চোখের সামনে থেকে দেখেছে। এতদিন যেভাবে পেরেছে সেভাবেই ওকে দিয়ে গাধার খাটুনি খাটিয়েছে, কিন্তু এতেই ক্ষান্ত হননি তিনি। মধুকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলেছে একজন 40 ঊর্ধ্ব বিপত্নিক লোকের সঙ্গে। এর কারণটা মধুর কাছে ছিল যতটা ভয়ানক উদ্ভট, ঠিক তেমনি ওর মামা মামির কাছে ছিল ততটাই সরল। যে লোক 5 লক্ষ টাকা দিয়েছিল ওর মামাকে, তখন সময় মতো টাকাটা পরিশোধ করতে পারেনি। মামা তখন মধুর হয়ে গেল দেনা শোধের উপায়। লোকটা ওর মামাকে বলেছিল টাকা শোধ করতে না পারলে মধুকে যেন ওনার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আর ঋণ পরিশোধ করতে হবে না। কোনো চিন্তা ভাবনা ছাড়াই মধুর মামি তখন সঙ্গে সঙ্গেই লোকটার রাখা প্রস্তাবে রাজি হয়ে যায়, আর মাঝখান থেকে মধুকে বানানো হয় বলির পাঠা। এই বিয়েতে মধুর কোনো মতামত চাওয়া হয়নি, কেউ জানতেও চায়নি ও কি চায় আর কি চায় না। ওকে শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল এই বিয়ে হবেই, আর ও যেন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখে। আর কোনো উপায় সে দেখে মধু নিজেকে বাঁচাতে মায়াকে সাথে নিয়ে সেই রাতেই সিলেটের থেকে পালিয়ে চলে এসেছিল ঢাকায়। ঢাকায় এসে ওরা উঠেছিল মধুর মায়ের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাসায়। তখন মধু ভেবেছিল অন্তত মাথার উপরে একটা ছাদ তো পাওয়া গেল, কিন্তু সেই আশাটাও বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির কর্তার দৃষ্টি ভালো ছিল না। প্রথমে ইশারা ইঙ্গিতে, পরে কথায় কথায় অস্বস্তিকর মন্তব্য, অযাচিত স্পর্শ, সব মিলিয়ে মধু বুঝে গিয়েছিল এখানে থাকা সেফ নয়। আর সময় নষ্ট করেনিও নিজের সম্মান আর বোনটার নিরাপত্তার জন্য। মধু মায়াকে নিয়ে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। দুই বোন এসে উঠেছিল শহরের এক প্রান্তে, গলির ভেতরে থাকা একটা সস্তা ভাড়া বাসায়। ঘর বলতে ছোট্ট একটা কামরা, রান্নাঘর, টয়লেট কোনো রকমে জোড়া দেওয়া, দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ, আধা ভাঙা জানালা দিয়ে ভেতরে প্রচুর বাতাস ঢোকে। তবুও এই ঘরটাই তখন মধুর কাছে স্বর্গের মতো মনে হয়েছিল। অন্তত এখানে কেউ খারাপ চোখে তাকায় না। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হলো না। চলতে ফিরতে হলে টাকার দরকার, ভাড়া দিতে হবে, খেতে হবে, সবচেয়ে বড় কথা মায়ের পড়াশোনা চালাতে হবে। মধু এইচএসসি পাশ করেছে ঠিকই, কিন্তু মায়া তখনও মাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বোনটার পড়াশোনা বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। টাকা দরকার, আর সেটা যেভাবেই হোক। এরপর শুরু হলো মধুর চাকরির খোঁজ। সকালে বের হতো আর বেলা শেষে বাসায় ফিরতো। দিনের পর দিন হেঁটে হেঁটে অসংখ্য অফিস, দোকান, প্রতিষ্ঠানে ঘুরছে, অসংখ্য সিভি জমা দিয়েছে, কিন্তু এই চাকরির বাজারে এত কম যোগ্যতা নিয়ে কাজ পাওয়া যে কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল মধু। এইসবের মধ্যে থেকেই সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিল মধু। অত্যাধিক সুন্দর হওয়াটাও যেন কারোর জন্য অভিশাপ হতে পারে, সেটা মধু তখন বুঝতে পেরেছিল। চাকরির খোঁজ করতে যে কতজনের থেকে কত বাজে ইঙ্গিত পেয়েছে সেটার কোনো হিসেব হয় না। কেউ বলেছে বিশেষ কাজ করতে হবে, কেউ আবার সরাসরি অসম্মানজনক প্রস্তাব দিয়েছে। মধুর চোখে জল চলে আসতো, তারপরেও অপমান গিলে চুপচাপ করে ফিরে আসতো। কোনো দিকে প্রতিবাদ করার সাহস করেনি। যদি চাকরিটা না হয় এই ভয়ে। ধীরে ধীরে তীব্র হতাশা মধুকে গ্রাস করে নিতে লাগলো। রাতে মায়া ঘুমিয়ে পড়লে ও চুপচাপ জানালার পাশে বসে থাকতো। কতবার যে মনে হয়েছে এই জীবন থেকে মুক্তি পেলেই বাঁচে, সব শেষ করে দিলে হয়তো শান্তি পাবে, কিন্তু মায়ের কথা ভেবে মধুর আর সে সাহস করে উঠতে পারতো না। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে একটা চিঠি আসে একটা অনাথ আশ্রম থেকে। ওটা মধুর ইন্টারভিউ নিয়েছিল আগেই, কিন্তু চাকরিটা যে পাবে এই নিয়ে বিশেষ আশাও ছিল না মধুর। এখন এই চিঠিতে
স্পষ্ট লেখা আছে ওরা মধুকে জবের জন্য সিলেক্ট করেছে, তবে স্যালারি খুব বেশি না, মাত্র 8,000 টাকা। মধুর কাছে এই 8,000 টাকাই তখন যেন আশীর্বাদের মতো মনে হয়েছিল, হতাশা আর অন্ধকারের মাঝে পাওয়া এক টুকরো আলো। সেই দিন মধু প্রচুর কেঁদেছিল, আর প্রায় অনেক দিন পরে, কিন্তু সেই কান্না ছিল স্বস্তির আর আনন্দের। এরপর শুরু হলো মধুর জীবনের নতুন এক অধ্যায়। অনাথ আশ্রমে কাজ, ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা, হিসাব রাখা, সবকিছু মন দিয়ে করছে মধু। মায়াকে আবারও স্কুলে ভর্তি করিয়েছে, নিজের শখ আহ্লাদ একদম বন্ধ করে দিয়েছে। এইভাবেই দিন গড়াতে গড়াতে একটা বছর কেটে গেল চোখের পলকে। মধুর এই একঘেয়ে ধরা বাঁধা আর সংগ্রামপূর্ণ জীবনে একদম অপ্রত্যাশিতভাবে সুখের আলো হয়ে নেমে এসেছিল জাওয়াদ। সেই দিনটা ছিল একদম সাধারণ দিনের মতোই একটা দিন। সময়টা তখন আনুমানিক রাত 9টা কিংবা 9:30 হবে। সারাদিন আশ্রমের কাজের শেষে বাসায় ফিরছিল মধু। ওর এক হাতে ছিল বাজার ভর্তি একটা ব্যাগ। কাজ শেষে বাসার জন্য বাজার করতে যে এতটা দেরি হয়েছে। রাস্তায় লোকজন কম, সামনে যে কয়েকটা গলি আছে তার সবগুলোই ছিল প্রায় নির্জন। চারপাশে দুই পাশে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের হলুদ আলো চারপাশ আলোকিত করে রেখেছে। ক্ষণকালের ব্যবধানে গলির মুখে আসতেই মধু থমকে দাঁড়িয়ে গেল। ওর থেকে কয়েক হাত দূরত্বে একজন যুবক মাটিতে পড়ে আছে, পরনে সাদা শার্টটা রক্তে রঞ্জিত হয়ে আছে। মধু ভয় পেলেও যুবকটির থেকে চোখ ফিরিয়ে নিতে পারল না। ও দ্রুত পায়ে এগিয়ে এসে যুবকটির সামনে দাঁড়ালো। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে, নিঃশ্বাসের গতি অস্বাভাবিক এলোমেলো। টেনে টেনে শ্বাস নিচ্ছে সে, আর নিজের এক হাত দ্বারা অন্য হাতের বাহু চেপে ধরে রেখেছে। আঙ্গুলের ফাঁক দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। মধু আশেপাশে তাকিয়ে দেখলো তেমন লোকজন নেই। দুই একজন যারা দাঁড়িয়ে আছে তারাও কেউ এগিয়ে আসছে না। মধু বুঝলো যেচে যে কেউ ঝামেলায় জড়াতে চায় না। এইদিকে লোকটাকে এইভাবে ফেলে রাখাও সম্ভব নয়, দ্রুত হসপিটালে নিতে হবে। এভাবে ফেলে রাখলে সে মারাও যেতে পারে। মধু কয়েকজনের কাছে সাহায্য চাইলো যুবকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওর অনুরোধে শেষ পর্যন্ত কয়েকজন এগিয়ে এলো। সবার সম্মিলিত চেষ্টায় যুবকটিকে কাছের একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সিতে নিয়ে যেতেই ডক্টর জানালো ওর হাতে গুলি লেগেছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। এখন রক্ত দিতে না পারলে অবস্থা আরো খারাপের দিকে যাবে, তাছাড়া আর্জেন্ট অপারেশন করতে হবে। মধু যেন ক্যাশ কাউন্টারে 2 লক্ষ টাকা জমা দিয়ে দেয়। মধু কেবল বোকার মতো তাকিয়ে থাকে। এই মুহূর্তে ওর কি করা উচিত কিছুই বুঝতে পারলো না। এত টাকা ও কোথায় পাবে? তাছাড়া এই লোকটাকে তো ও চেনেও না। ও তো কেবল মানবতার খাতিরে লোকটিকে হসপিটালে নিয়ে এসেছে। মধুর ভাবনার মাঝেই ডক্টর পুনরায় এসে জানালো পেশেন্টের ব্লাড গ্রুপ ও পজিটিভ, কিন্তু হসপিটালে এই মুহূর্তে ও পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত নেই। সৌভাগ্যক্রমে মধুর রক্তের গ্রুপও ও পজিটিভ। মধু এক মুহূর্তও দেরি করেনি, কোনো রকম দ্বিধা ছাড়াই ও রক্ত দিতে রাজি হয়ে যায়। ওর ধারণা ওর সামান্য রক্তে যদি একজন মানুষের জীবন বেঁচে যায় তাহলে ক্ষতি কি। রক্ত দেওয়া শেষ হতেই বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। রক্ত দেওয়া শেষে ডক্টর যখন মধুকে পেশেন্টের অপারেশনের কথা বলল, মধু তখন সাফ সাফ জানিয়ে দিয়েছে ওই লোককে ও চেনে না। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছে। এখন ও এত টাকা কোথা থেকে দিবে?